হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো ত্রিপুরা এসটিজিটি এক্সাম থেকে আমরা মগধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো মগধ সম্পর্কে বা মগধের উত্থান সম্পর্কে আমরা যেখানে আলোচনা করব, সেখানে আমাদের কিছু এক্সট্রা পড়তে হবে। সেই পড়াগুলি হলো, এক নম্বর আছে কি ষোড়শ মহাজন পদ। তো মগধের মধ্যেই কিন্তু ষোড়শ মহাজন পদটা ঢুকে গেছে, কিন্তু আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে কিন্তু আলাদা করে দিয়েছে। তো কিছু হবে না, তোমরা এখান থেকে পড়ে নেবে। তো জমিতে লোহার লাঙ্গল ব্যবহারের ফলে কৃষিতে প্রয়োজনের তুলনায় বেশি খাদ্যশস্য বা উদ্বৃত্ত উৎপাদন শুরু হয়। ব্যক্তিগত সম্পত্তিরও সৃষ্টি হয়। জমি বিস্তারের প্রশ্নকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ ও সংঘর্ষ। এছাড়া নগরের উত্থানের পর বাণিজ্য ইত্যাদি বিস্তারের প্রশ্ন আসে। কৃষি ও বাণিজ্য প্রসারকে কেন্দ্র করেই রাজশক্তি অভ্যুদয় হয়। পাণিনির সূত্র অনুযায়ী জন বা গোষ্ঠীর তুলনায় জনপদ বা রাজ্যের প্রতি মানুষ ক্রমশ বেশি অনুগত হতে থাকে। বিভিন্ন নগরকে কেন্দ্র করে মহাজনপদ বা বড় বড় রাজ্যের সৃষ্টি হয়। মানে পাণিনি যে সূত্র আছে, তো পাণিনির সূত্র থেকে আমরা জানতে পারি যে বিভিন্ন জন বা গোষ্ঠীর তুলনায় জনপদ বা রাজ্যের প্রতি মানুষের ক্রমশ বেশি আকৃষ্ট হয়। তাই বিভিন্ন নগরকে কেন্দ্র করে কী করে ওঠে? মহাজনপদ। ঠিক আছে, কী করে ওঠে? মহাজনপদ। তো সুরজ মহাজনপদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতবর্ষে রাজনৈতিক ইতিহাসে, মানে ইতিহাসের কথা জানতে গেলে বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জাতক এবং জৈন ধর্মগ্রন্থ কি ভগবতী সূত্র এবং কাল্পসূত্র ইত্যাদির উপর নির্ভর করতে হয়। মানে এখানে বলা হয়েছে, যদি আমরা ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানতে চাই বা ওই সময়ের রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে চাই, তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জাতক এবং জৈন ধর্মগ্রন্থ ভগবতী সূত্র এবং কাল্পসূত্র ইত্যাদির উপর নির্ভর করতে হয়। এই সকল গ্রন্থ থেকে জানা যায় যে ওই সময় ভারতে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। কি ছিল না? রাজনৈতিক ঐক্য ছিল না। আর ঐক্যবদ্ধ কেন্দ্রীয় রাজশক্তির অভাবে মহাজন পদগুলির মধ্যে পরস্পর বিবাদ লেগেই থাকতো। কী হতো? ওই সময় যে ঐক্যবদ্ধ কেন্দ্রীয় রাজশক্তির অভাবে মহাজন পদগুলির মধ্যে পরস্পর বিবাদ লেগেই থাকতো। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় ওই সময়কার ভারতবর্ষে 16টি মহাজন পদের কথা উল্লেখ আছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় ওই সময়কার ভারতবর্ষে 16টি মহাজন পদের কথা উল্লেখ আছে। আবার জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে সমকালীন ভারতের 16টি মহাজন পদ সম্পর্কে জানা যায়। ওকে, কিন্তু অঙ্গুত্তর নিকায় উল্লেখিত জনপদগুলির সঙ্গে ভগবতী সূত্র উল্লেখিত জনপদগুলির তালিকার কিছু অসামঞ্জস্য আছে। মানে অঙ্গুত্তর নিকায় যে কথা বলেছে ভগবতী সূত্র কিন্তু সে কথা বলেনি। যাই হোক, ঐতিহাসিকগণ অঙ্গুত্তর নিকায় বর্ণিত মহাজন পদগুলিকেই অধিক প্রামাণ্য বলে মনে করেন। এই সকল মহাজন পদগুলি কাবুল উপত্যকা থেকে দাক্ষিণাত্যের গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত ছিল। তো মহাজন পদগুলা, এই যে ষোড়শ মহাজন পদগুলা, মানে উৎপত্তিস্থল হলো কাবুল থেকে শুরু করে দাক্ষিণাত্যের গোদাবরী নদীর অবধি, মানে এই এতটুকু জায়গার মধ্যে তারা কী ছিল, মানে এই জায়গার মধ্যে তারা তাদের আধিপত্য বিস্তার করেছিল। এইগুলি অধিকাংশ রাজতন্ত্র বর্তমান থাকলেও কয়েকটিতে গণতান্ত্রিক শাসন পদ্ধতি প্রচলিত ছিল। এই 16টি মহাজনপদ হলো কাশী, কি পড়বে সাথে? বারাণসী, কুশল, অযোধ্যা, অঙ্গ, পূর্ব বিহার, মগধ, দক্ষিণ বিহার, বৃদ্ধি বা বজ্জি, এটা হলো কি উত্তর বিহার, মল্ল, গোরক্ষপুর, চেদি, বুন্দেলখণ্ড, তারপর বৎস, এলাহাবাদ, কুরু, দিল্লি, পাঞ্চাল, রোহিলিখণ্ড, মৎস্য, জয়পুর, সুরসেন, মথুরা, অসমক, গোদাবরী উপত্যকা, অবন্তী, মধ্যভারত বা মালব বা উজ্জয়িনী, গান্ধার, পেশোয়ার ও রাওয়ালপিণ্ড, কুম্ভজ, দক্ষিণ পশ্চিম কাশ্মীর ও কাফুরস্তান। ঠিক আছে, এখানে এই 16টা রাজ্য এবং রাজধানী আছে, সেগুলা ভালো করে মুখস্থ করতে হবে। তো এইগুলির মধ্যে এখন আমরা আসবো মগধের উত্থান, আমাদের যে মেন টপিক। তো এই 16টি মহাজনের মধ্যে বেশিরভাগ কে ছিল? রাজতন্ত্র ছিল। শুধুমাত্র প্রথম দিকে কাশী
কুশল, মগধ এবং বৃজ্জি, এইগুলো কী ছিল? এইগুলো ছিল গণতন্ত্র। ঠিক আছে, তো এদের মধ্যে কিন্তু মানে প্রতিনিয়ত কি ফাইট লেগে থাকতো। তো ফাইট লেগে থাকার কারণে একে অপরকে পরাজিত করে সর্বপ্রথম ভারতবর্ষে অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নিল। তো ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরীর মতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি যেমন আবর্তিত হচ্ছে, তেমনি মগধকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদগুলি আবর্তিত বা ঐক্যবদ্ধ হয়েছিল। তো প্রাচীন মগধ দক্ষিণ বিহারের পাটনা ও গয়া জেলাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল। মানে এই যে মগধ আমরা জানতে পারি সেটা কার আন্ডারে ছিল? পাটনা এবং কি বিহারের পাটনা এবং গয়া জেলায়, এই দুটো জেলার মধ্যে কি ছিল? মানে এই দুটো জেলায় কেন্দ্র করে এটা গড়ে উঠেছিল প্রাচীন মগধ। এখন আমরা আলোচনা করব বিম্বিসার। তো বিম্বিসারের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 545 থেকে 494 অব্দ। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে অন্যতম শক্তি হিসাবে মগধের অভ্যুদয় হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বিম্বিসারের রাজত্বকালে। ঠিক আছে, তো বিম্বিসার হর্ষঙ্ক বংশ উদ্ভব রূপে পরিচয় দেওয়া হয়। মানে বিম্বিসারে ছিল কে? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। তিনি অঙ্গের রাজা ব্রহ্মদত্তকে পরাস্ত করেন এবং নিহত করেন। বিজিত রাজধানী চম্পার শাসনভার গ্রহণ করে পুত্র অজাতশত্রুকে দেন। ঠিক আছে, মানে এখানে বলা হয়েছে যে বিম্বিসার কী করেছেন? অঙ্গের রাজা ব্রহ্মদত্তকে পরাস্ত করেছেন এবং নিহত করেছেন। তারপর তিনি যে রাজ্য বা রাজধানী তিনি জয় করেছিলেন সেটা তার ছেলে অজাতশত্রুকে দিয়ে দেন। তিনি কুশল, এখানে উল্লেখ নেই, আমি এক লাইন বলছি মনে রাখবে। তিনি কুশল, তারপর হলো কি মদ্র এবং বৈশালী। কি কুশল লিখে দিচ্ছি, কুশল, তারপর মদ্র, আর হলো বৈশালী। ঠিক আছে, বৈশালী। তো বৈশালীর লিচ্ছবিদের সঙ্গে বৈবাহিক সূত্রে তিনি আবদ্ধ হয়েছিলেন। কে? বিম্বিসার। তিনি তার রাজধানী তৈরি করেছিলেন রাজগৃহে। ঠিক আছে, তিনি এই যে কৌশল আছে, তিনি সেই কৌশল রাজকন্যাকে বিবাহ করে যৌতুক হিসাবে কাশী রাজ্যের কিছু অংশ তিনি পেয়েছিলেন। ঠিক আছে, তারপর এখানে কি আছে? তারপর এখানে আছে দক্ষ শাসন ব্যবস্থার গুরুত্বই বিম্বিসারই প্রথম উপলব্ধি করেছিলেন। মানে কিভাবে শাসন ব্যবস্থাকে সিস্টেমেটিক করতে হয় এটা কিন্তু বিম্বিসারই প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন। জৈন গ্রন্থাদিতে বিম্বিসারকে জৈন ধর্মাবলী এবং বৌদ্ধ গ্রন্থে তাকে বৌদ্ধ ধর্মাবলী হিসাবে বর্ণনা করা হয়েছে। তাহলে এই লাইন থেকে আমরা বুঝতে পারি তিনি জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ দুইটাই তিনি পছন্দ করতেন। বিম্বিসারের আমলে মগধে যে উত্থান শুরু হয় তা শীর্ষে উঠে কোথায়? অশোকের সময় অবধি। কথিত আছে জীবন সয়ান্নে বিম্বিসারের পুত্র অজাতশত্রু তাকে হত্যা করেন। তো অজাতশত্রু 494 থেকে 462 অবধি রাজত্ব করেছিলেন হর্ষঙ্ক বংশের মধ্যে। পিতা বিম্বিসারকে সম্ভবত হত্যা করে খ্রিস্টপূর্ব 5ম শতকে অজাতশত্রু মগধের সিংহাসন দখল করেন। ঠিক আছে, তো রাজত্বের প্রথম দিকে কাশী রাজ্যের অধিকার নিয়ে অজাতশত্রুর সাথে তার মাতুল কুশলরাজ প্রসেনজিতের সংঘর্ষ হয়। ঠিক আছে, এই অজাতশত্রুর সঙ্গে সিংহাসনে বসার পরেই তার মাতুল কুশলরাজ প্রসেনজিতের সঙ্গে তার যুদ্ধ হয় বা সংঘর্ষ হয়। যুদ্ধে উভয় পক্ষে শান্তি চুক্তি হয় এবং তিনি প্রসেনজিতের কন্যা বজ্রাকে বিয়ে করেন। অজাতশত্রু রাজত্বের সবচেয়ে বড় ঘটনা হলো প্রজাতন্ত্রী বৃজ্জিদের ধ্বংস সাধন। ঠিক আছে, অজাতশত্রু গঙ্গা ও সুন নদীর মধ্যবর্তী পাটলি গ্রামে ভবিষ্যৎ পাটলিপুত্র ভিত্তি স্থাপন করে রাজধানী স্থানান্তরের কথা চিন্তা করেন। মানে তিনি গঙ্গা এবং সুন নদীর যে মধ্যবর্তী আছে পাটলিপুত্র, ওইখানে তার রাজধানী রাজগৃহ থেকে স্থানান্তর করার জন্য চিন্তা ভাবনা করেন। প্রথম জীবনে বৌদ্ধ বিদেশি হলেও মানে বৌদ্ধ ধর্ম তিনি পছন্দ না করলেও তিনি পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা ও বুদ্ধ ভক্ত বলে পরিচিত হলেন। এখন হলো উদয়ন। অজাতশত্রুর মৃত্যুর পর তার পুত্র উদয়ন সিংহাসনে বসেন আনুমানিক 460 অব্দে। ঠিক আছে,
তিনি পাটলিপুত্রে নতুন রাজধানী স্থাপন করেছিলেন। বহু শতাব্দীকাল পাটলিপুত্রে ভারতের রাজনৈতিক কেন্দ্র ছিল। এই বংশের শেষ রাজা ছিল নাগদাশক। কে ছিল? নাগদাশক। শিশুনাগ বংশ অজাতশত্রুর পরবর্তী রাজগণের দুর্বলতা ও কলহে অতিষ্ঠ হয়ে মন্ত্রী শিশুনাগকে জনসাধারণ মগধের সিংহাসনে বসিয়েছিলেন। মানে অজাতশত্রুর মৃত্যুর পর পরবর্তী যে রাজাগুলা সিংহাসনে বসেছিলেন তারা কে ছিল? তারা খুবই ছিল অযোগ্য। তো সেদিক দিয়ে অতিষ্ঠ হয়েছিলেন, মানে যারা এখানে মানুষগুলো আসতো, তো তারা কি করেছে, ওনার মন্ত্রী শিশুনাগকে জনগণ মগধের সিংহাসনে বসিয়েছিলেন। এইভাবে মগধে শিশুনাগ বংশ স্থাপিত হয়। শিশুনাগ মগধের নিরাপত্তা বজায় রেখেছিলেন এবং অবন্তী, বৎস, কুশল রাজ্য মগধের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। শিশুনাগের পুত্র কালাশুক বা কাকবর্ণ মগধের সিংহাসনে বসার পর পাটলিপুত্রে পাকাপাকিভাবে রাজধানী স্থানান্তরিত হয়। মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে বা জানতে পারবো যে এখানে শিশুনাগ বংশের বা শিশুনাগের পুত্র কালাশোক বা কাকবর্ণ যখন সিংহাসনে বসেন তখনই কিন্তু তিনি পার্মানেন্টলি পাটলিপুত্রে রাজধানী ট্রান্সফার করে নিয়ে আসেন। নন্দ বংশ তো 364 থেকে 324 অবধি। শিশুনাগ বংশের পরবর্তী রাজগণের দুর্বলতার সুযোগ নিয়ে মগধের সিংহাসনে নন্দ বংশের আবির্ভাব ঘটে। মহাপদ্ম নন্দ নামে এক শূদ্র বংশীয় বীর নন্দ বংশের স্থাপত্যতা। শূদ্র হয়েও তিনি সর্বাক্ষত্রান্তক বা ক্ষত্রিয়দের উচ্ছেদকারী এবং একরাট অর্থাৎ একছত্র সম্রাট উপাধি নিয়েছিলেন। তো কে এই দুইটা উপাধি নিয়েছিলেন? এটা হলো সর্বাক্ষত্রান্তক, আর একটা হলো কি একরাট। তো এটা নিয়েছিলেন কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ বংশ। ঠিক আছে, তো শিশুনাগ বংশের নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। কে? মহাপদ্মনন্দ। ভুল হয়েছে, এটা কি হবে? মহাপদ্মনন্দ। ওকে, মহাপদ্মনন্দের রাজ্য মহীশূরের কুন্তল পর্যন্ত বিস্তৃত ছিল। উত্তরে পাঞ্জাব থেকে দক্ষিণে গোদাবরী, পূর্বে মগধ থেকে পশ্চিমে নর্মদা পর্যন্ত অঞ্চল দখল করে মহাপদ্মনন্দ ভারতের রাজনৈতিক ঐক্য আনার চেষ্টা করেছিলেন। ওনার আগে কিন্তু এরকম বড় কোনো রাজ্য নিয়ে কোনো সাম্রাজ্য গড়ে ওঠেনি। ধননন্দ তো মহাপদ্মনন্দের পর 8 জন নন্দ রাজার পরিচয় পাওয়া যায়। নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। ধননন্দের রাজত্বকালে গ্রিক বীর আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারত আক্রমণ করেছিলেন। মানে আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারত আক্রমণ করেছিলেন কোন সময়? যখন ধননন্দ সিংহাসনে বসেছিলেন। ধননন্দের অত্যাচারে প্রজারা অতিষ্ঠ হয়ে ওঠেন এবং এই সুযোগে চাণক্য বা কৌটিল্য তিনি কি করেছেন? মৌর্য যুগের বা মৌর্য বংশের যে প্রতিষ্ঠাতা মানে চন্দ্রগুপ্ত, তিনি পাটলিপুত্রের সিংহাসনে অধিকার করেন। কার আইডিয়াতে? চাণক্য বা কৌটিল্যের আইডিয়াতে। তারপর নন্দ বংশের আধিপত্য একেবারে শেষ হয়ে যায় এবং মৌর্য বংশের পার্ট শুরু হয়। তো এই পার্টে আমরা এতটুকু শিখলাম। তো পরবর্তী পার্টে আমরা মৌর্য বংশ সম্পর্কে আলোচনা করব। তারপর আলোচনা করব অশোক নিয়ে। তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং নিশ্চয়ই সবটা ভিডিও ওয়াচ করার চেষ্টা করবে। ঠিক আছে, যদি ওয়াচ করো তারপর আমি এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেবো, যে এমসিকিউগুলো তোমরা অবশ্যই শিখবে। ঠিক আছে, তো এমসিকিউ যদি পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও শেষে 200 থেকে 300 ভিউজ নিয়ে আসো, তো হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ দেখার জন্য।